প্রতিদিনই আমাদের চারদিকে অসততা দেখা যায়, শ্রেণীকক্ষ থেকে শুরু করে কর্পোরেশন অবধি। মিথ্যে এবং প্রতারণা একটি সাধারণ জিনিস হিসেবে দেখা যায়। যাই হোক, মানুষ কেন যে এমন আচরণ করে সে সম্পর্কে খুব কমই জানা যায়। এই বইটি মিথ্যা সম্পর্কে সত্য খুঁজে বের করার লক্ষ্য এবং অসততার সমাধান দেখায়। ইন্ট্রোডাকশন। আপনার একজন কাছের বন্ধু আপনাকে যখন মিথ্যে কথা বলে তখন কি আপনার হতাশ বোধ হয়? হতে পারে সে আপনার পরিবারের সদস্য বা একজন সহকর্মী ছিলেন। আপনি কি অনেক সময় নষ্ট করেছেন এই ভেবে যে তারা কেন আপনাকে এমন মিথ্যে বলল? এই বইটিতে আপনি জানবেন কি এমন বস্তু যা আমাদের সততাকে পাল্টে দেয়। কিছু মানুষ মনে করে যে ধরা না পড়া পর্যন্ত মানুষ সবসময় প্রতারণা করতেই থাকবে, কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় এই ধারণা পুরোপুরি মিথ্যে। এর পেছনে একটা ফার্স্ট ফ্যাক্টর আছে যা আমাদের অসততাকে নিয়ন্ত্রণ করে। কিন্তু আমাদের অসৎ করে তোলার পেছনে আসল কারণটা কি? আমাদের বন্ধুত্বের অসততা আমাদের সততাকে কিভাবে প্রভাবিত করে? কোনো দলে কাজ করার সময় আমরা কি আরো বেশি সৎ থাকি? সৃজনশীলতা এবং বুদ্ধিমত্তার মতো বৈশিষ্ট্যগুলো কি আমাদের সততাকে প্রভাবিত করে? এই বই আপনাকে এই সব প্রশ্নের উত্তর দেবে। আপনি অসততার জন্য কয়েকটি সমাধানও পরীক্ষা করে দেখবেন। আপনি দেখবেন কিভাবে নজরদারি করা এবং আপনার ব্যক্তিগত সম্ভ্রম আপনাকে আরো সৎ করতে পারে। মানুষ অনেক কারণে মিথ্যে বলে থাকে। এর মধ্যে কিছু কারণ বোঝা যায়, কয়েকটির কোনো মানেই থাকে না, কিন্তু আমরা এই অসততাকে কিন্তু এড়িয়ে যেতে পারি না। এটি আমাদের অপরাধের মতো অনেক সামাজিক সমস্যার দিকে নিয়ে যায়। এই বইটি অসততাকে বিশ্লেষণ করবে এবং এটি কিভাবে সমাধান করা যায় তা আমাদের দেখাবে। যৌক্তিক অপরাধের সরল মডেল পরীক্ষা করে দেখা, SMORC, সিম্পল মডেল অফ রেশনাল ক্রাইম। গ্যারি বেকার একজন নোবেলজয়ী অর্থনীতিবিদ। তার বেশিরভাগ গবেষণায় অপরাধ, অসততা এবং প্রতারণাকে ঘিরেই করা হয়েছে। বেকারের সবচেয়ে পরিচিত তত্ত্বগুলোর মধ্যে একটি হল যৌক্তিক অপরাধ বা SMORCর সরল মডেল। একবার বেকার একটি সভায় গিয়েছিলেন। তিনি সেখানে পৌঁছে দেখেন সেখানেও কোনো পার্কিং স্পেস নেই। অথচ এত গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি দেরিও করতে চাননি। তাই বেকার রাস্তার পাশে বেআইনিভাবেই তার গাড়ি পার্ক করেন। তিনি এর বদলে পুলিশের জরিমানা করার ঝুঁকিয়ে নিতেও রাজি হয়েছিলেন। বেকার তার এই কাজ নিয়ে মিটিংয়ের পরে বেশ কিছুক্ষণ ভেবেও ছিলেন। তিনি জানতেন রাস্তায় তার গাড়ি এইভাবে পার্ক করা ভুল ছিল, কিন্তু তিনি এমনটি করা জরুরি ভেবেই করেছিলেন। তার এই ঘটনাটি SMORCর ভিত্তি ছিল, অর্থাৎ সিম্পল মডেল অফ রেশনাল ক্রাইম। বেকার বিশ্বাস করেন যে মানুষ আগে খরচ এবং সুবিধা মেপে তারপর অপরাধ করে। সততার ক্ষেত্রেও এই একই যুক্তি দেখানো যায়। মানুষ তখনই মিথ্যে বলে যখন ধরা পড়ার অসুবিধার চেয়ে মিথ্যে বলার সুবিধা বেশি হয়। কিন্তু এই মডেলের একটি সমস্যা রয়েছে, কারণ কোনো মানুষই পুরোপুরি যৌক্তিক নয়। আমরা আমাদের অনুভূতি এবং আবেগের ওপর ভিত্তি করেও অনেক জিনিস করে থাকি। SMORC কিন্তু এগুলো খেয়াল করে না। 3 জন গবেষক ম্যাট্রিক্স টাস্ক নামে একটি গেম ব্যবহার করে SMORCকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। অংশগ্রহণকারীদের ম্যাট্রিক্স নামক একটি গাণিতিক ধারণা আছে। এমন 20টি সমস্যার সমাধান করতে হয়েছিল। প্রথম পরীক্ষায় অংশগ্রহণকারীরা কাগজে সমস্যা সমাধান করেছিল। তারপর তারা এটি একজন পরীক্ষকের কাছে দিয়ে দেয়। যারা সঠিক উত্তর দিয়েছিল তাদের প্রতিটি সমস্যার সমাধানের জন্য 50 সেন্ট দেওয়া হয়েছিল। অংশগ্রহণকারীরা গড়ে 4টি সমস্যার সমাধান করেছিল এবং $2 পেয়েছিল। এরপরে গবেষকরা সেরেডের কন্ডিশন ব্যবহার করেছিলেন। এর ফলে অংশগ্রহণকারীদের তাদের পরীক্ষার কাগজ ছোট ছোট টুকরো করে ছিঁড়ে ফেলার অনুমতি দেওয়া হয়েছিল। এরপর তারা পরীক্ষকের কাছে তাদের স্কোর বলে অর্থ নিতে পারত।
এবার গড়ে অংশগ্রহণকারী 6টি সমস্যার সমাধানের কথা বলেছিল এবং $3 পেয়েছিল। গবেষকরা যখন সেরেডের কন্ডিশন চালু করলেন তখন দেখা গিয়েছিল যে শিক্ষার্থীরা মিথ্যে বলতে শুরু করেছে, কিন্তু শিক্ষার্থীরা কারণ ছাড়া কেন মাত্র 2টি অতিরিক্ত প্রশ্ন সমাধানের কথা বলল? তারা আরো প্রশ্ন ঠিক করার কথা বলে আরো রোজগার করতে পারত। সম্ভবত মিথ্যে বলার সুবিধাগুলো যথেষ্ট বেশি ছিল না। তাই এই বিষয়টি পরীক্ষা করার জন্য গবেষকরা একটি সঠিক উত্তরের জন্য আরো বেশি অর্থ দেওয়ার কথা বললেন। এর ফলে প্রতি প্রশ্নের জন্য $1 থেকে $10 পর্যন্ত করা হয়েছিল। SMORCর মতে পুরস্কার বেশি হলে অংশগ্রহণকারীরা আরো প্রতারণা করবে, কিন্তু দেখা গিয়েছিল যে প্রতারণার মাত্রা একই আছে। আশ্চর্যজনকভাবে তারা সঠিক উত্তর প্রতি $10 পাওয়ার ফলে বরং আরো গড় স্কোর সামান্য কমে গিয়েছিল। কিছু মানুষ হয়তো বলবে অংশগ্রহণকারীদের ধরা পড়ার ভয় ছিল, অতএব তারা এমন বড় মিথ্যে কথা বলবে না যাতে পরিষ্কারভাবে বোঝা যেত যে তারা প্রতারণা করেছে। এই সমস্যাটি মোকাবেলা করার জন্য গবেষকরা পরীক্ষাটি একটু পাল্টে দিয়েছিলেন। পরীক্ষার শুরুতে গবেষকরা বলেছিলেন যে তাদের গড় স্কোর হল 8। এখন অংশগ্রহণকারী চাইলেই 8 পর্যন্ত সঠিক উত্তর পাওয়ার বিষয়ে মিথ্যা বলতেই পারে। এমনকি এক্ষেত্রে তারা সন্দেহজনক দেখাবে না, কিন্তু বেশিরভাগ অংশগ্রহণকারীরা তখনও দাবি করেছিল যে তারা মাত্র 6টির সঠিক উত্তর দিয়েছে। তাই বোঝা গেল যে ধরা পড়ার ভয় তাদের আটকাচ্ছিল না। এই পরীক্ষার সবচেয়ে বড় সমস্যা হল এটি একটি নিয়ন্ত্রিত পরিবেশে করা হচ্ছিল। অংশগ্রহণকারীরা আগে থেকেই জানতেন যে তারা গবেষণায় জড়িত আছেন। এর ফলে তারা হয়তো তাদের নিজেদের আচরণ পরিবর্তন করেছিলেন। তাই ইয়ানভ এবং টেলি নামে 2 গবেষক বাস্তবেই SMORC পরীক্ষা করার সিদ্ধান্ত নেন। তারা ইসরায়েলের একটি বাজারে টমেটো কিনতে গিয়েছিলেন। ইয়ানভ এবং টেলি 2টি ভিন্ন দোকানে গিয়েছিলেন। তারা বিক্রেতাদের 1 ঘন্টার মধ্যে তাদের জন্য 2 কেজি টমেটো প্রস্তুত রাখতে বলেছিলেন। ইয়ানভ অন্ধ সেজেছিল, সে সাদা লাঠি নিয়ে হাঁটছিল। এখন SMORC অনুসারে বিক্রেতাদের উচিত ছিল তাকে খারাপ টমেটো দেওয়া। তার কাছে তারা এমন টমেটো বিক্রি করতে পারে যা অন্য কেউ কিনতে না চায়। যৌক্তিকভাবেই যারা দেখতে পাচ্ছেন তাদের জন্য ভালো টমেটোগুলো রেখে দেওয়ার বিষয়টি বোঝা যায়। পরীক্ষা শেষে গবেষকরা টমেটোর গুণাগুণ নিয়ে গবেষণা করলেন। তারা দেখতে পেলেন যে ইয়ানভ কিছুটা ভালো টমেটো পেয়েছে, যা পাওয়ার কথা নয়। তাই SMORC সব সময় কাজ করে না। আমরা আসলেই লাভ ক্ষতি দ্বারা ঠিকই অনুপ্রেরিত হই। মানুষ প্রতারণা করে হলেও অনেক অর্থ পেতে চায়, কিন্তু আমাদের অনুপ্রেরণার উৎস হিসেবে শুধু এটি একমাত্র ফ্যাক্টর নয়। আমরা শুধু সবার সামনেই না, নিজের কাছেও সৎ থাকতে চাই। আমরা নিজেদেরকে ভালো এবং সৎ মানুষ হিসেবে দেখতে চাই। মনোবিজ্ঞানে এটিকে ইগো বা অহংকার দ্বারা পরিচালিত অনুপ্রেরণা বলা হয়। লাভ এবং ইগো অনুপ্রেরণা পরস্পরের বিরোধী, কিন্তু আমরা নিজেদের এটা বোঝাতে পারি যে যতক্ষণ প্রতারণাটি ছোট আকারে হচ্ছে ততক্ষণ সব ঠিক আছে। ম্যাট্রিক্স টাস্কে প্রতারণা করা ছাত্রদের কথাই চিন্তা করুন। তারা তাদের এই প্রতারণার সুফল পেয়েছেন, তবে তারা মাত্র 2টি প্রশ্নের ক্ষেত্রে মিথ্যে বলেছে। এইভাবে তারা এখন নিজেদেরকে বোঝাতে পারে যে তারা সৎ ছিল। নিজেদের সাথে প্রতারণা করা। মানুষ হিসেবে আমাদের সবারই একটি অনন্য ক্ষমতা আছে। আমরা অন্যদের পাশাপাশি নিজেদেরকেও মিথ্যে বলতে পারি। এই ক্ষমতাকে বলা হয় নিজের সাথে প্রতারণা করা বা সেলফ ডিসেপশন। এটি সাধারণত আমাদের আত্মবিশ্বাস এবং আত্মসম্মান বাড়াতে ব্যবহৃত হয়। 1989 সালে লেখক ড্যান অ্যারেলি কেন নামে এক বন্ধুর সাথে নিউ ইয়র্ক থেকে লন্ডনে এসেছিলেন। তারা সবচেয়ে সস্তা ফ্ল্যাটের টিকিট বুক করেছিলেন, যেটি ছিল এয়ার ইন্ডিয়ার। কেন এবং ড্যান বিমানবন্দরে পৌঁছানোর সময় একটি বিশাল লাইন দেখলেন।
কেন ড্যানকে হুইলচেয়ারে বসার পরামর্শ দিলেন। এইভাবে তারা লাইন এড়িয়ে যেতে পারে, কারণ প্রতিবন্ধী ব্যক্তিদের সবার সামনে যেতে দেওয়া হয়। তাই ক্যান একটি হুইলচেয়ার ধরে ড্যানকে টার্মিনালে নিয়ে গেল। এমনকি বিমানে ওঠার আগেও তাদের কাছে কফি এবং স্যান্ডউইচ খাওয়ার যথেষ্ট সময় ছিল। তবে প্লেনটি হুইলচেয়ার ধরার মতো বড় ছিল না, তাই তাদের এই প্রতিবন্ধকতার নাটকটা চালিয়ে যেতে কেন ড্যানকে তার সিট অবধি পৌঁছে দিল। 6 ঘন্টার ফ্লাইটে ড্যান কোনো জল পান করতেই পারেনি, কারণ বিমানের বাথরুম অক্ষম ব্যক্তিদের ব্যবহারের উপযুক্ত নয়। যখন বিমানটি অবতরণ করে তখন বেরানোর জন্য ড্যানকে আবার কেন নিয়ে গিয়েছিলেন। এয়ার ইন্ডিয়া ড্যানের জন্য একটি হুইলচেয়ার প্রস্তুত করে রাখেনি, তাই বিমান সংস্থাটি হুইলচেয়ার না পাওয়া পর্যন্ত তাদের অপেক্ষা করতে হয়েছিল। এই পুরো সময় জুড়ে ড্যান ধীরে ধীরে আরও বেশি বিরক্ত হয়ে উঠেছিল। সে বাথরুম ব্যবহার করতে না পেরে প্রথমে বিরক্ত হয়, বিমানে হুইলচেয়ারে বসতে না পারায় আবার সে বিরক্ত হয়। সবশেষে এয়ার ইন্ডিয়া লন্ডনে তার জন্য হুইলচেয়ার প্রস্তুত না রাখায় সে বিরক্ত হয়েছিল। তাই লন্ডনে ড্যান এবং কেন প্রথম যে জায়গায় গিয়েছিল সেটি ছিল এয়ার ইন্ডিয়ার হেড অফিস। সেখানে তারা লন্ডনে এয়ার ইন্ডিয়ার প্রধানকে নিয়ে নানা কথা বলতে থাকে। প্রতিবন্ধী যাত্রীদের স্থান না দেওয়ায় তারা তার সমালোচনা করে। ড্যান কিন্তু সম্পূর্ণরূপে হাঁটতে পারত, কিন্তু সেই ফ্লাইটের সময় সে আসলেই বিশ্বাস করেছিল যে সে প্রতিবন্ধী। সে প্রতিবন্ধী ব্যক্তিরা যে সমস্যার মুখোমুখি হন তা দেখেছিল এবং এতে বিরক্ত বোধ করেছিল। এই ঘটনা ড্যানকে নিজের সাথে প্রতারণা সম্পর্কে অধ্যয়ন করতে অনুপ্রাণিত করেছিল। সে আরও 2 জন গবেষকের সাথে একত্র হয়ে একটি পরীক্ষা সাজিয়েছিল। এতে অংশগ্রহণকারীদের 4টি প্রশ্নের সাথে একটি সাধারণ আইকিউ পরীক্ষার উত্তর দিতে বলা হয়েছিল। 1 নম্বর গ্রুপ একজন পরীক্ষকের কাছে পরীক্ষার উত্তর দিয়েছিল। পরীক্ষক তা ভালো মতো দেখে তাদের ফলাফল দেন। গ্রুপ 2 তাদের পরীক্ষাপত্রের নিচে উত্তর রেখেছিল। তাদের পরীক্ষাটি শেষ করতে হয়েছিল এবং তা নিজেরাই পরীক্ষা করতে বলা হয়েছিল। তারপরে তাদের পরীক্ষকের কাছে তাদের স্কোর বলতে বলা হয়েছিল। স্পষ্টতই গ্রুপ 2 গ্রুপ 1-এর চেয়ে বেশি নম্বর পেয়েছে। এমনকি প্রতারণা নিয়ে তাদের নিজেকে দোষী ভাবারও কোনো কারণ ছিল না। কিন্তু পরীক্ষার এই পর্যায়ে আমাদের নিজের সাথে প্রতারণা সম্পর্কে কিছু বলে না। পরীক্ষার দ্বিতীয় পর্যায়ে অংশগ্রহণকারীদের জন্য একটি পরীক্ষার উত্তর দিতে হয়েছিল। এই আইকিউ পরীক্ষাটি প্রথমটির মতোই ছিল, তবে এতে 100টি প্রশ্ন ছিল। 2টি পরীক্ষার মান একই রকম ছিল, শুধু অংশগ্রহণকারীদের ভবিষ্যৎবাণী করতে হয়েছিল যে তারা কতগুলো সঠিক উত্তর পাবে। কল্পনা করুন আপনি প্রথম পরীক্ষায় 8-এর মধ্যে 4 নম্বর পেয়েছেন। এর মানে আপনি অনুমান করতে পারেন যে দ্বিতীয়তে 100-র মধ্যে 50 পাবেন। কিন্তু আপনি যদি মিথ্যে বলেন এবং বলেন যে আপনি প্রথম পরীক্ষায় 8-এর মধ্যে 6 পেয়েছেন, আপনি কিন্তু এখনো আপনার আসল স্কোর জানেন। আপনি কি ভবিষ্যৎবাণী করবেন যে আপনি দ্বিতীয় টেস্টে আরো বেশি নম্বর পাবেন? গ্রুপ 2-এর অংশগ্রহণকারীরা তাদের বলার চেয়ে কম স্কোর করেছিল। প্রথম গ্রুপে অংশগ্রহণকারীদের স্কোর তারা যা বলেছিল তেমনই ছিল। এর মানে হলো যে লোকেরা তাদের বুদ্ধিমত্তা সম্পর্কে নিজেকেই মিথ্যা বলেছিল। তাদের মিথ্যাই তাদেরকে এই উপলব্ধি করিয়েছিল। কিন্তু কি হতো যদি তারা মিথ্যা বলতো এই ভেবে যে ভুল করলে তো ক্ষতি নেই? এটি পরীক্ষা করার জন্য গবেষকরা তাদের ফলাফল সঠিকভাবে ভবিষ্যৎবাণী করার জন্য $20 দিতে চেয়েছিলেন। তারপরও গ্রুপ 2-এর সবাই বাস্তবে যা স্কোর করতে পারে তার চেয়ে বেশি ভবিষ্যৎবাণী করেছিল। দেখা যাচ্ছে টাকাও নিজের সাথে করা প্রতারণা কমাতে পারে না। সুতরাং আমরা কি করতে পারি যদি আমরা চাই মানুষ তাদের আসল দক্ষতা সম্পর্কে বুঝুক? গবেষকরা তাদের পরীক্ষার একটি কম্পিউটারাইজ সংস্করণ তৈরি করেছিলেন। এবার উত্তর পৃষ্ঠার নিচে ছিল না, বরং 2 গ্রুপের অংশগ্রহণকারীদের উত্তর দেখতে ওয়েবসাইটের আরেকটি ভিন্ন পৃষ্ঠায় ক্লিক করতে হয়েছিল। প্রথম গ্রুপের অংশগ্রহণকারীরা তখনও উত্তরগুলো খুঁজে পায়নি। গ্রুপ 2 তারপরও প্রতারণা করেছিল।
কিন্তু এইবার 100 প্রশ্নের পরীক্ষার জন্য তাদের ভবিষ্যৎবাণী বেশ বাস্তবসম্মত ছিল। তাদেরকে কম্পিউটারাইজড পরীক্ষায় প্রতারণা করার জন্য ইচ্ছাকৃতভাবে একটি ভিন্ন পৃষ্ঠায় ক্লিক করতে হয়েছিল। এটি সহজভাবে পৃষ্ঠার নিচের দিকে তাকানোর মতো ছিল না। এর ফলে অংশগ্রহণকারীরা নিজেদের বিশ্বাস করাতে পারেনি যে তারা আরও বেশি বুদ্ধিমান। নিজের সাথে প্রতারণার অনেক ইতিবাচক এবং নেতিবাচক দিক রয়েছে। এর একটা সুবিধা হলো আমরা নিজেদেরকে বেশি বিশ্বাস করতে পারি। আত্মবিশ্বাস আমাদের চাপ কমায় এবং চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সময় আমাদের নিজেকে অনুপ্রাণিত করে। এটি আমাদের নতুন জিনিস চেষ্টা করার সাহস দেয়। অন্যদিকে নিজের সাথে প্রতারণা আমাদের খুব আশাবাদী করে তুলতে পারে। এর ফলে আমরা এমন দায়িত্ব নিয়ে নিতে পারি যা আমরা সামলাতে পারব না। আমরা আমাদের কৃতিত্বগুলোকে আরো সুন্দর দেখানোর জন্য বাড়াবাড়ি বা মিথ্যে বলতে পারি। এই জিনিসগুলো শেষ পর্যন্ত আমাদের জন্য অনেক কষ্টের কারণ হতে পারে। ফার্স্ট ফ্যাক্টর নিয়ে একটু মজা করা। ফার্স্ট ফ্যাক্টর মূলত আমাদের আর্থিক এবং অহংবোধ অনুপ্রেরণার মাঝে থাকে। এটি প্রতারণার শেষ সীমা যা আমাদেরকে তখনও সৎ ভাবতে দেয়। জিমি নামের একটি শিশুকে নিয়ে কৌতুক রয়েছে যে সে তার সহপাঠীর পেন্সিল চুরি করেছিল। শিক্ষক তাকে বলেছিলেন এবং পিতামাতাকে ডেকেছিলেন। জিমির বাবা তাকে বকাবকি করেন এই বলে যে তার চুরি করার দরকার নেই। জিমির শুধু তার বাবাকে পেন্সিল আনার কথা বলতে হতো। সে চাইলেই তার বাবা তার অফিস থেকে অনেক পেন্সিল এনে দিতেন। এই গল্পটি আমাদের দেখায় যে কিভাবে কিছু অসততার কাজ অন্যদের চেয়ে ভালো বলে বিবেচিত হয়। জিমির বাবা ভেবেছিলেন যে সহপাঠীর কাছ থেকে চুরি করা ভুল কাজ, তবে তার অফিস থেকে চুরি করতে তার কোনো সমস্যা মনে হয়নি। SMORC অধ্যয়নকারী গবেষকরা এই কৌতুকটিকে খুব আকর্ষণীয় মনে করেছিলেন। তাই তারা কোন পরিস্থিতিতে লোকেরা আরো অসৎ হবে তা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। গবেষকরা ম্যাট্রিক্স টাস্ক কিছুটা পরিবর্তন করে এটি পরীক্ষা করেছেন। তারা এটি টোকেন শর্ত চালু করেছিলেন। ছাত্রদের কাগজটিতে উত্তর দিতে হয়েছিল এবং তারপরে এটি ছোট ছোট টুকরো করে ছিঁড়ে ফেলতে হয়েছিল। তারপর তারা কতগুলো সঠিক উত্তর পেয়েছে তা বলতে বলা হয়েছিল। এর বদলে তারা সামান্য প্লাস্টিকের টোকেন অর্থ হিসেবে পাবে। তারা একটি পৃথক ঘরে এই টোকেনগুলোকে আসলে অর্থে পাল্টে ফেলতে পারত। টোকেন শর্তের অধীনে শিক্ষার্থীরা গড়ে 8টি সঠিক উত্তর পেয়েছে বলে জানিয়েছিল, অর্থাৎ তাদের প্রতারণার পরিমাণ দ্বিগুণ হয়েছিল। এটি আমাদের দেখায় যে অর্থ থেকে মিথ্যে আলাদা করা হলে তা অসততার পরিমাণ বাড়ায়। এই আবিষ্কার বেশ উদ্বেগজনক, কারণ আমাদের সমাজ এখন নগদ অর্থ ব্যবহার থেকে দূরে সরে যাচ্ছে। আমরা ক্রেডিট কার্ড এবং অনলাইন ব্যাংকিং ব্যবহার করে আমাদের অর্থ দিই। সম্ভবত লোকেরা ওয়ালেটের চেয়ে ক্রেডিট কার্ড নম্বর চুরি করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। হয়তো নগদবিহীন সমাজে আরও আর্থিক অপরাধ দেখা যাবে। গবেষকরা খুঁজে পেয়েছেন যে কি এই ফার্স্ট ফ্যাক্টরকে প্রভাবিত করেছে। এখন তারা দেখতে চেয়েছিলেন কিভাবে তারা মানুষকে আরো সৎ করে তুলতে পারে। এই ব্যাপারে তাদের প্রথম আইডিয়া ছিল ধর্মের প্রভাব দেখানো। গবেষকরা শ্রেডার এবং টোকেন শর্তগুলোর সাথে ম্যাট্রিক্সের কাজটি আবার তৈরি করেছিলেন। এর সাথে তারা একটি নতুন প্রয়োজনীয়তা যোগ করেছিলেন। তা হল অংশগ্রহণকারীদের একটি গ্রুপকে পরীক্ষা দেওয়ার আগে তাদের সম্প্রতি পড়া 10টি বইয়ের নাম বলতে হয়েছিল। অন্য দলটিকে বাইবেলের একটি পাঠ মনে করতে বলা হয়েছিল, যার নাম 10 কমান্ডমেন্টস। দ্বিতীয় গ্রুপে দেখা গিয়েছিল যে কেউই 10টি আদেশের কথা মনে রাখেনি, তবে ওই দলের কেউই প্রতারণাও করেনি। তাদের সঠিক উত্তরের গড় সংখ্যা তখনও 4 ছিল। প্রথম গ্রুপে দেখা গিয়েছিল যে সবাই প্রতারণা করেছিল। এর মানে কি শুধু ধার্মিকরাই সৎ হতে পারে? গবেষকরা এই জন্য একদল নাস্তিকের সাথে এটি পরীক্ষা করেছিলেন। নাস্তিক হলো এমন মানুষ যারা ঈশ্বরে বিশ্বাস করে না। গবেষকরা নাস্তিকদের ম্যাট্রিক্সের এই কাজটি করার আগে একটি বাইবেলের শপথ করতে বলেছিলেন। এমনকি এই ক্ষেত্রেও প্রতারণার পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল। এই পরীক্ষাটি আমাদের দেখায় যে
কেবল গবেষকরা বাইবেলের পরিবর্তে অনার কোড ব্যবহার করেছিলেন। সব ছাত্রদের প্রতিশ্রুতি দিতে হয়েছিল যে তারা তাদের উত্তরগুলো দেবে। গবেষকরা দেখেছেন যে এই অনার কোড অসততা দূর করতে পারে। প্রিন্সটন এমন একটি বিশ্ববিদ্যালয় যার নিজস্ব সত্যতার নিয়ম রয়েছে। নতুন শিক্ষার্থীদের তাদের পরীক্ষার সময় সৎ থাকার বিষয়ে একটি বক্তৃতা শুনতে হবে। তাদের এই সততার নিয়মের জন্য আলাদা একটি 1 সপ্তাহের কোর্স রয়েছে। এর মানে কি প্রিন্সটনের ছাত্ররা বাকিদের থেকে বেশি সৎ? গবেষকরা তাদেরকেও এই ম্যাট্রিক্স কাজটি করতে বলেছিলেন, কিন্তু দেখা গিয়েছিল প্রিন্সটনের এই ছাত্ররা অন্য সবার মতোই প্রতারণা করেছে। গবেষকরা কাজের আগে ছাত্রদের আরেকটি দলকে সততার নিয়ম সম্পর্কে মনে করিয়ে দিয়েছিলেন। তারপর দেখা যায় যে প্রতারণার মাত্রা 0% নেমে এসেছে। এই পর্যবেক্ষণ দেখায় যে সততার নিয়ম স্থায়ী সমাধান নয়, কেননা মানুষকে সব সময় সৎ থাকার কথা মনে করিয়ে দিতে হবে। কিন্তু একটি অস্থায়ী সমাধান হিসেবেও এই নিয়মগুলো ল্যাব পরীক্ষায় অন্য সবার থেকে বেশি কার্যকর হয়েছিল। কিন্তু বাস্তব জগতের ক্ষেত্রে কি অবস্থা দেখা যায়? গবেষকরা একটি বীমা কোম্পানির সাথে কাজ করেছেন এবং মানুষকে আরও সৎ করার চেষ্টা করেছেন। এই কোম্পানির একটি সমস্যা ছিল, মানুষ তাদের গাড়ির মাইলেজ সম্পর্কে মিথ্যা কথা বলেছিল। এর ফলে যখন তাদের গাড়ির মাইলেজ কম থাকে তখন তারা বীমা কোম্পানিকে কম অর্থ দেয়। গবেষকরা 2 ধরনের ফর্ম চালু করার মাধ্যমে একটি পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিল। এর একটি ছিল স্ট্যান্ডার্ড ফর্ম যা কোম্পানি তাদের ক্লায়েন্টদের কাছে পাঠিয়েছিল। অন্য ফর্মটি শুরুতে একটি শর্ত ছিল, ক্লায়েন্টদের একটি বিবৃতিতে স্বাক্ষর করতে হয়েছিল যাতে লেখা ছিল তারা সততার সাথে তাদের মাইলেজ জানাবে। দেখা গিয়েছিল যে স্ট্যান্ডার্ড ফর্মে গড়ে একজন ক্লায়েন্ট 23,700 মাইল ড্রাইভিং লিখেছে, ফর্মগুলোতে যেখানে তারা সৎ হওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সেখানে ক্লায়েন্টরা 26,100 মাইল ড্রাইভিং লিখেছে। বোঝাই যাচ্ছে যে লোকেদের সৎ হওয়ার প্রতিশ্রুতি দেওয়া তাদের সততা বাড়াতে পারে। এই ফলাফলগুলো অপরাধ সমাধানে আমাদের দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করতে পারে। SMORC অর্থাৎ সিম্পল মডেল অফ রেশনাল ক্রাইম পরামর্শ দেয় যে বড় শাস্তি অপরাধ কমিয়ে দেবে। কিন্তু এখন আমরা একজন অপরাধীর ফার্স্ট ফ্যাক্টরকে প্রভাবিত করতে পারি। কি হবে আমরা যদি মানুষকে প্রতারণা এবং মিথ্যা বলার বিষয়ে আরও অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলতে পারি? এই পদ্ধতি কর ফাঁকি এবং বীমা জালিয়াতির মতো অপরাধ কমাতে পারে। এটি কারাদণ্ডের চেয়ে সস্তা, সহজ এবং কম নিষ্ঠুর হবে। সৃজনশীলতা এবং অসততা। একবার 2জন গবেষক জানতে চেয়েছিলেন যে মহিলারা কি ধরনের স্টকিংস পছন্দ করেন। তারা একটি শপিং মলে 4টে নাইলন স্টকিংস নিয়ে একটি টেবিল রেখেছিলেন। তারপর তারা মহিলাদেরকে যে কোনো 4টি স্টকিংসের মধ্যে একটি বেছে নিতে বলেছিলেন। মহিলারা একটি নির্দিষ্ট জোড়া স্টকিংসই বাছাই করার জন্য অনেক কারণ দিয়েছিলেন। তাদের মধ্যে কেউ কেউ রং পছন্দ করেছে, অন্যদের কাছে স্টকিংসটি আরামদায়ক লেগেছিল। বাস্তবে সব স্টকিংস একই রকম ছিল। গবেষকরা যখন এটি তাদেরকে জানান তখন মহিলারা তাদের বিশ্বাস করতে চাননি। এই পরীক্ষাটি আমাদের মানব প্রকৃতির একটি আকর্ষণীয় অংশ দেখায়। তা হলো আমরা সব সময় আমাদের সিদ্ধান্তের পেছনে যুক্তি বুঝতে পারি না, কিন্তু যাই হোক আমরা ঠিকই তাদের যৌক্তিকতা দেওয়ার জন্য একটি যৌক্তিক শুনতে লাগে এমন গল্প তৈরি করতে পারি। আমাদের মস্তিষ্কের বাম দিক এই গল্প তৈরির ক্ষমতা নিয়ন্ত্রণ করে। এটা আমাদের অভিজ্ঞতা ব্যাখ্যা করার জন্য দায়ী। আমরা প্রাপ্ত তথ্য ব্যবহার করে এটি গ্রহণযোগ্য গল্প তৈরি করি। আমাদের মস্তিষ্ক হোয়াইট ম্যাটার এবং গ্রে ম্যাটার দিয়ে তৈরি। গ্রে ম্যাটার আমাদের চিন্তা করতে সাহায্য করে। মস্তিষ্কের বেশিরভাগ অংশই গ্রে ম্যাটার দিয়ে তৈরি। হোয়াইট ম্যাটার গ্রে ম্যাটারের টুকরোকে একে অপরের সাথে যুক্ত করে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা প্যাথোলজিক্যাল মিথ্যাবাদীদের ওপর ব্রেন স্ক্যানের একটি সিরিজ পরীক্ষা করতে দেখেছেন। এরা এমন লোক যারা সব সময় কারণ ছাড়াই মিথ্যা বলে। গবেষকরা দেখেছেন যে প্যাথোলজিক্যাল মিথ্যাবাদীদের সাধারণ মানুষের তুলনায় 14% কম গ্রে ম্যাটার রয়েছে। এর মানে দাঁড়ায় যে তারা সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য দেখতে পারে না।
সুতরাং তাদের পক্ষে মিথ্যা বলা অনেক সহজ হবে। গবেষকরা আরও দেখেছেন যে প্যাথোলজিক্যাল মিথ্যাবাদীদের মধ্যে 22 থেকে 26% বেশি হোয়াইট ম্যাটার রয়েছে। এর মানে তারা গ্রে ম্যাটারের সহজেই ঢুকতে পারে এবং স্মৃতিগুলোকে সংযুক্ত করতে পারে। এই ধরনের সংযোগ তৈরি করতে পারা তাদের মিথ্যা তৈরিতে সাহায্য করে। মস্তিষ্ক স্ক্যান আমাদের দেখায় যে মিথ্যা বলা এবং সৃজনশীলতা একে অপরের সাথে সম্পর্কিত। মিথ্যাবাদীরা ভালো গল্পকার হয়ে অনেক লাভ করতে পারে, কিন্তু এর মানে কি আবার সৃজনশীল ব্যক্তিদের মিথ্যাবাদী হওয়ার সম্ভাবনা বেশি? এটি পরীক্ষা করার জন্য একদল গবেষক ডটস টাস্ক তৈরি করেছেন। এতে অংশগ্রহণকারীদের একটি কম্পিউটারের সামনে বসতে হয়েছিল। কম্পিউটার কেন্দ্রের মধ্যে দিয়ে যাওয়া একটি লাইন সহ একটি বর্গক্ষেত্র দেখাবে। এই বর্গক্ষেত্রে 20টি বিন্দু থাকবে। অংশগ্রহণকারীদের ডানে না বাম দিকে আরও বেশি বিন্দু দেখিয়েছে তা বলতে বলা হয়েছিল। কিছু ক্ষেত্রে বাম দিকে স্পষ্টতই বেশি বিন্দু ছিল, অন্যান্য ক্ষেত্রে ডান দিকে স্পষ্টতই আরও বেশি ছিল। আবার কিছু ক্ষেত্রে যে কোনো একটি দিক নির্বাচন করা কঠিন ছিল। এদিকে আবার অংশগ্রহণকারীদের সব বিন্দু গণনা করার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়নি। অতএব তাদের অনুমান করতে হয়েছিল এই ইভেন্টের আগে অংশগ্রহণকারীদের সৃজনশীলতা এবং ব্যক্তিত্ব পরীক্ষা দিতে হয়েছিল। অংশগ্রহণকারীদের প্রথম পর্যায়ে কোনো বেতন ছাড়াই 100টি সমস্যার সমাধান করতে হয়েছিল। এই ফলাফলগুলো গবেষকদের পরের এই বিন্দু টাস্কে একজন অংশগ্রহণকারী কতটা ভালো হবে তা নির্ধারণ করতে সাহায্য করেছিল। দ্বিতীয় পর্যায়ে অংশগ্রহণকারীদের অর্থ প্রদান করা হয়েছিল, তবে সঠিক উত্তর দেওয়ার জন্য তাদের কোনো অর্থ দেওয়া হয়নি। অংশগ্রহণকারীরা বাম দিক বাছাই করার জন্য অর্ধেক সেন্ট পেয়েছে, আবার ডান দিক নির্বাচন করার জন্য তারা 5 সেন্ট পেয়েছে। ভেবে দেখুন যে একজন অংশগ্রহণকারী প্রথম পরীক্ষায় প্রায় কোনো ভুলই করেনি এবং তারপর দ্বিতীয় পরীক্ষায় অনেক ভুল করেছে। তারা আবার বাম দিকের চেয়ে ডান দিক বাছাই করে বেশি। এর মানে তারা মিথ্যা বলেছে। গবেষকরা এমন সমস্যাগুলো খেয়াল করেছেন যা সমাধান করা আরো কঠিন ছিল। তার মানে বাম এবং ডান দিকে বিন্দুর সংখ্যা একই ছিল। সৃজনশীল লোকেরা এই সমস্যাগুলিতে ডান দিকটি বেছে নেওয়ার সম্ভাবনা বেশি ছিল। গবেষকরা সিদ্ধান্ত নিয়েছিলেন যে সৃজনশীল লোকেরা সহজেই ডান দিক বাছাই করতে পারে, তাই তারা তাদের মস্তিষ্ককে একটি গল্প বলেছিল এবং নিশ্চিত হয়েছিল যে ডান দিকে আরও বিন্দু রয়েছে। কিন্তু সৃজনশীলতায় কি একমাত্র কারণ যা আমাদের মিথ্যা বলার প্রবণতাকে প্রভাবিত করে? গবেষকরা বুদ্ধিমান ব্যক্তিদেরও মিথ্যা বলার সম্ভাবনা বেশি কিনা তা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। তারা আগের গবেষণায় সৃজনশীলতা পরীক্ষাকে আইকিউ পরীক্ষা দিয়ে পাল্টে দিয়েছিলেন। ফলাফলে দেখা গেছে যে বুদ্ধিমান লোকেরা সাধারণ মানুষের চেয়ে বেশি মিথ্যা বলে না। সংক্রমণের মতো প্রতারণা করা, কিভাবে আমরা অসততার জীবাণু ধরি। 2000-এর দশকের শেষের দিকে আমেরিকায় অনেক আর্থিক কেলেঙ্কারি দেখা গিয়েছিল। এনরনের মতো বড় ব্যাংক এবং সংস্থাগুলো তাদের অ্যাকাউন্ট সম্পর্কে মিথ্যা কথা বলে ধরা পড়েছিল। তখনকার বিনিয়োগ সংস্থাগুলো তাদের গ্রাহকদের সাথে প্রতারণা এবং তাদের অর্থ চুরি করছিল। ড্যান অ্যারেলি, কেন এসব কর্পোরেশনগুলো এত অসৎ হয়ে উঠেছে তা নিয়ে ভাবতে শুরু করেছিলেন। সরকার কি এসব বেআইনি কাজ আরো ভালোভাবে শনাক্ত করছে? আমাদের সমাজ কি ধীরে ধীরে সততার মতো মূল্যবোধে হারাচ্ছিল, নাকি কর্পোরেশনের মধ্যে অসততার এই ব্যবহার একটি রোগের মতো আমাদের মাঝে ছড়িয়ে পড়েছিল? ড্যান তৃতীয় অপশন নিয়ে আলাদাভাবে আগ্রহী ছিলেন, বিশেষত যদি এটি কোনো মানুষকেও প্রভাবিত করতে পারে তা নিয়ে। তিনি কিছুক্ষণ আগে কেনা একটি ভেন্ডিং মেশিন ব্যবহার করে এটি পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ড্যান একটি বিশ্ববিদ্যালয়ে ভেন্ডিং মেশিন রাখেন। সাধারণত তাতে শিক্ষার্থীরা $1 জমা করে ক্যান্ডি কিনতে পারে, কিন্তু ড্যান মেশিনটি প্রোগ্রাম করেছেন এমনভাবে যাতে এটি ডলার ফেরত দিয়ে দেয়। একজন গবেষক তার ল্যাপটপে কাজ করার ভান করে ওই সময় শিক্ষার্থীদের পর্যবেক্ষণ করছিলেন। বেশিরভাগ ছাত্ররা থামার আগে 3টি ক্যান্ডি পেয়েছিল। তাদের দেখে মনে হয়েছিল যে দুবার প্রতারণা করা তাদের ফার্স্ট ফ্যাক্টরে দেওয়ার সীমা ছিল। এখানে মজার ব্যাপার হলো অর্ধেকেরও বেশি ছাত্র
তাদের বন্ধুর খোঁজ করে মেশিনটি দেখালো। এটি আমাদের পরামর্শ দেয় যে লোকেরা যখন একজন আরেকজনের সাথে যোগ দেয় তখন প্রতারণা করা সহজ হয়। কিন্তু আমরা ওই ছোট্ট পরীক্ষাটিকে গুরুত্ব সহকারে নিতে পারি না। মানুষের আচরণ সঠিকভাবে বোঝার জন্য পরীক্ষাটি আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করা দরকার। তাই ড্যান কিছু পরিবর্তন করার মাধ্যমে ম্যাট্রিক্স টাস্ক ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রথমত, তার গবেষক দল কোনো শর্ত ছাড়াই সরল ম্যাট্রিক্স টাস্ক ব্যবহার করে। এইবার গড় অংশগ্রহণকারী 20টির মধ্যে 7-এর স্কোর করেছিল। তারপর গবেষকরা তাদের থ্রেডের শর্তটি চালু করেছিলেন। তাদের কাগজপত্র ছিঁড়ে ফেলার পর অংশগ্রহণকারীরা গড়ে 12টি প্রশ্নের সমাধান করার দাবি করেছিল। এরপরে গবেষকরা একটি প্রতারক শর্ত যোগ করেছিলেন। তারা ক্লাসরুমে একজন অভিনেতাকে বসিয়েছিল যেখানে অন্যরা পরীক্ষার উত্তর দিচ্ছিল। প্রায় 5 মিনিটের মধ্যে তিনি উঠে গেলেন, তার কাগজ ছিঁড়ে ফেললেন এবং জোরে সবাইকে বললেন তিনি সব প্রশ্নের সঠিক সমাধান করছেন। অন্য সমস্ত অংশগ্রহণকারীরা তখন মাত্র 5টি প্রশ্ন শেষ করেছিল। কিভাবে প্রতারক শর্ত অন্য সবার প্রতারণাকে প্রভাবিত করবে? এইবার অংশগ্রহণকারীরা গড়ে 15টি প্রশ্নের সমাধান করেছেন বলে দাবি করেছেন। তাদের প্রতারণার মাত্রা 3টি প্রশ্ন বেড়েছে। কিন্তু এই প্রতারক শর্তে সমস্যা আছে। SMORC অন্যান্য অংশগ্রহণকারীদের আচরণের জন্য একটি কারণ দেখায়। প্রতারক অবস্থায় দেখায় যে তারা প্রতারণা করলে ধরা পড়বে না। এর মাধ্যমে প্রতারণা করার লোকসান থাকে না, অতএব অংশগ্রহণকারীরা আরো বেশি প্রতারণা করবে। গবেষকরা এই সমস্যাটি মোকাবেলা করার জন্য প্রশ্ন শর্ত চালু করেছেন। এর মাধ্যমে অভিনেতা দাঁড়িয়েছেন এবং জিজ্ঞাসা করেছেন যে সবাই তাদের ফলাফল সম্পর্কে প্রতারণা এবং মিথ্যা বলতে পারে কিনা। পরীক্ষক বলেন যে তারা যা খুশি তাই করতেই পারে। এখন অংশগ্রহণকারীরা জানে গবেষকরা তাদের ধরবে না। এতে করে প্রতারণার পরিমাণ কি বাড়বে? প্রশ্নের শর্তের সাথে অংশগ্রহণকারীরা বলছে যে তারা গড়ে 10টি প্রশ্ন সমাধান করেছে। এই ফলাফল শুধুমাত্র থ্রেডের অবস্থা থাকার চেয়েই 2 প্রশ্ন কম। তাই SMORC প্রতারক শর্তের সাথে অসততার এই বৃদ্ধি ব্যাখ্যা করতে পারে না। কিন্তু প্রশ্ন শর্তে অসততার মাত্রা কমে গেল কেন? অংশগ্রহণকারীদের মনে করিয়ে দেওয়া হয়েছিল যে তারা প্রতারণা করবে। সামান্য প্রতারণা করেও তারা সৎ মানুষ বলে মনে করতে পারে না। এই শর্তটি পরীক্ষার শুরুতে একটি সততার নিয়ম স্বাক্ষর করার মতো প্রভাব তৈরি করেছে। ভেন্ডিং মেশিন পরীক্ষায় অংশগ্রহণকারীরা তারা কিভাবে প্রতারণা করেছে তা জানানোর জন্য বন্ধুদের খোঁজ করেছিল। কিন্তু প্রতিদ্বন্দ্বীর এই অসততার প্রভাব কি? ম্যাট্রিক্স টাস্ক পরীক্ষাটি কার্নেগি মেলন ইউনিভার্সিটির ছাত্রদের সাথে পরিচালিত হয়েছিল। তাদের একটি প্রতিদ্বন্দ্বী বিশ্ববিদ্যালয় ছিল যার নাম পিটসবার্গ বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়গুলো সবসময় পিটসবার্গের সেরা বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য প্রতিযোগিতা করে। গবেষকরা আবার প্রতারক অবস্থা নিয়ে পরীক্ষা করেছেন, কিন্তু এইবার অভিনেতা পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের টি শার্ট পরছিলেন। অন্যান্য পরীক্ষায় তিনি একটি সাধারণ টি শার্ট পরেছিলেন। এবার ভিন্ন সাজের অভিনেতা শর্তের অধীনে শিক্ষার্থীরা 20টি প্রশ্নের মধ্যে মাত্র 9টির উত্তর দিয়েছিল। এবার প্রতারণার মাত্রা শেডের অবস্থার চেয়ে 3টি কম প্রশ্ন ছিল। অর্থাৎ যখন একজন প্রতিদ্বন্দ্বী প্রতারণা করত তখন ছাত্ররা তার থেকে আলাদা হতে চাইত। তারা তাদের চরণ ভালো করতে এবং আরো সৎ হতে চেয়েছিল। এই পরীক্ষাগুলো দেখায় যে অসততা আসলেও মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে, কিন্তু এটা তখনই হয় যখন আমাদের বন্ধুরা অসৎ হয়। কেন একসাথে 2টি মাথা একটির চেয়ে ভালো নয়? জেনিফার একটি বড় অ্যাকাউন্টিং ফার্মে কাজ করেন। গত বছর সংস্থাটি তাকে কোম্পানির বার্ষিক প্রতিবেদন তৈরি করতে বলেছিল। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এই সুযোগ পেয়ে জেনিফার অনেক সম্মানিত হন। তিনি বার্ষিক প্রতিবেদন তৈরি করতে খুব কঠোর পরিশ্রম করেছিলেন। তিনি যতটা সম্ভব কম ভুল করেছিলেন। নির্ধারিত তারিখের 1 সপ্তাহ আগে জেনিফার তার বসের কাছে রিপোর্টের একটি খসড়া দিয়েছিলেন। তার বস জেনিফারকে বলেছিলেন যে তার সেখানকার সংখ্যাগুলো পছন্দ হয়নি। তিনি তাকে সেইগুলো একটু পরিবর্তন করতে বললেন।
জেনিফারের বস তাকে অসৎ হতে বলেছিলেন। আপনি তার অবস্থানে থাকলে কি করতেন? শেষ পর্যন্ত জেনিফার রিপোর্ট পরিবর্তন করতে কিছু অ্যাকাউন্টিং কৌশল ব্যবহার করেছিলেন। তিনি এমন কিছুই করেছিলেন যা দেখে মনে হয়েছিল যে সংস্থাটি সত্যিকারের চেয়ে বেশি উপার্জন করছে। জেনিফার সোশ্যাল ইউটিলিটি নামক একটা জিনিসের কথা মাথায় রেখেই মিথ্যে বলেছিল। মানুষের প্রবণতা অধিক ভালোর জন্য ছোটখাটো খারাপ কাজ করা। জেনিফার বিশ্বাস করেছিল যে কোম্পানি তার অসততা থেকে লাভ করবে। জেনিফারের গল্পটি আমাদের শেখায় যে দল এবং দলে কাজ করা আমাদের আরো অসৎ করে তোলে। এর কারণ আমরা গ্রুপের সাফল্যের জন্য দায়ী থাকতে চাই। আমরা প্রতারণা করেও সাফল্যের নিশ্চয়তা দিতে চাই। কিন্তু একটি গবেষণা আছে যা আবার এই ধারণাকে চ্যালেঞ্জ করে। নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের একটি রান্নাঘর রয়েছে যা ভাগ করা। এখানে কর্মীদের চা, কফি এবং দুধ খাওয়ার অনুমতি ছিল। রান্নাঘরের কাছে একটা ছোট্ট বাক্স ছিল। যে কেউ তাদের পানীয়র জন্য এটিতে কিছু অর্থ দিতে পারত। একদল গবেষক প্রতিদিন বাক্সের ওপর ছবি ঝুলিয়ে রাখতে শুরু করেন। কিছুদিনে ছবিতে কয়েকটি সুন্দর ফুল দেখা গিয়েছিল। কিছুদিন ছবিতে ছিল মানুষের দুই চোখ। চোখ দেখে মনে হতো তা দেখছে আপনি বাক্সে কতটা টাকা রেখেছেন। যেদিন ছবিতে একজোড়া চোখ ছিল সেই দিন বাক্সে 3 গুণ বেশি টাকা ছিল। এর মানে হলো যখন মানুষ অনুভব করে যে তাদের দেখা হচ্ছে, তখন তারা আরো সৎ হয়। তার মানে কি একটি দলে কাজ করা আপনাকে আরো সৎ করে তোলে? কেননা আপনার সহকর্মীরা আপনার সবকিছু দেখতে পাবে। ড্যান অ্যারিলি এবং তার গবেষণা দল এটি পরীক্ষা করার জন্য একটি পরীক্ষা ডিজাইন করেছিলেন। আবার তারা এই ম্যাট্রিক্স টাস্ক কিছুটা পরিবর্তন করেছিলেন।